ডিজিএফআই হলো বাংলাদেশের তথ্যের এবং গোয়েন্দার প্রাণকেন্দ্র, নিরাপত্তার প্রাণকেন্দ্র। সেই ডিজিএফআই এর সাবেক প্রধান এখন মোদির আশ্রয়ে আছে, মোদির আশ্রয়ে দিল্লিতে ফ্ল্যাটে আছে। এই যে মেজর জেনারেল আকবর, একটা দেশের গোয়েন্দা বাহিনীর প্রধান শত্রু দেশের প্রধানমন্ত্রীর কাছে থেকে খায় ঘুমায়। তারা ওখানে কি প্রেম করে? দুই পুরুষ হতে প্রেমও করা যায় না, ওরা সমকামী কিনা আমরা জানি। এই যে মিছিল কারওয়ান বাজারে বলে জয়, যাত্রাবাড়ি গিয়ে বলে বাংলা। মানে আপনি ভাবেন, এটা আমাদের সবার শিক্ষণীয় আছে। আজকে আমরাও আল্লাহর কাছে তওবা করি যে আমাদের মধ্যে কোনো অধ্যত্ব চলে না আসে। দেখেন, আমরা নিজেরা আস্তে আস্তে গল্প করতেছিলাম যে ছাত্রলীগের আমাদের পার্থক্য কোথায়। তাদের হাতেও লাঠি ছিল, আমাদের হাতেও লাঠি। তো তাদের মাথায় হেলমেট ছিল, আমাদের হাতে এটা নাই। পার্থক্যটা হলো তারা ছিল জালেম। তারা এই শক্তি ব্যবহার করে বাংলাদেশের মানুষকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, ধর্ষণ করেছে, দেশের প্রতিটা ইঞ্চিকে কেজি ধরে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। আমি শাপলার সন্তান, কারণ আমি সেখানে ছিলাম। একটা ছবি ভয়াবহ, আমি কোনোদিন নিতে পারি নাই। দুই ভাই, একজনের লাশটা বুকে জড়াইয়া এরকম ধরে আছে, যাইতেও পারতেছে না, নিতেও পারতেছে না। পতাকা জড়ানো, চতুর্দিকে গুলি, শাপলার বিভীষিকাময় দিন রাত। কিন্তু এই জন্য কি আমরা আমাদের সাথে যে জুলুম হয়েছে, আমরা কি আরো আরেকটা জুলুম কারোর সাথে করতে দিব? না, আমরা জুলুম করতে দিব না। আমরা আমাদের জীবন দিয়ে হইলেও আমার শত্রুর সাথেও ইনসাফ চাইবো। শাহবাগে যারা গিয়েছে না বুঝে, তারাও যদি তওবা করে, আমরা তাদের সাথেও জুলুম করতে চাই না, তাদের সাথেও আমরা ইনসাফ চাই। আমি আমার শত্রুর সাথেও ইনসাফ চাই। তো ব্যাপার যেটা হলো, যখন শাহবাগ চলে তখন আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান ম্যাম, নাম বললে অনেকেই চিনবেন, উনি বাংলাদেশের একজন প্রথিতযশা বুদ্ধিজীবীর ওয়াইফ, দুজনেই বুদ্ধিজীবী। তো ক্লাসে পড়া জানানোর জন্য আমাকে ম্যাম জিজ্ঞেস করলো, এই হেফাজত দ্বারা, মানে আমাকে করে বলল। তো আমার ভীষণভাবে মনে আছে, এবং তিনি আমাকে বলেছিলেন হেফাজতের আমির, কারণ তখন তিনি জেন্ডার অ্যান্ড উইমেন কোর্সটা পড়াচ্ছিলেন এবং সেখানে নারীর অধিকার নাই এই ব্যাপারে সিডো নিয়ে পড়াচ্ছিলেন। তো সেসব নিয়ে আমরা আলাপ করতাম। তো এরপরও আমি একটা কথা বলে রাখি, ঢাকা ইউনিভার্সিটি সম্ভবত অন্য সব জায়গা থেকে এটুকুন কারণেই ভিন্ন যে সেই প্রচণ্ড উত্তাল সময়েও আমরা ডিপার্টমেন্টে এটা নিয়ে তর্ক করতে পারতাম টিচারদের সাথে, খুব অল্প মানুষ হলেও। অনেকে বলে আমরা এখন বলবে, আবার মনে করাই দেই, আমরা কি কাউরে 32 নম্বর আজকে যাইতে বলছি? কিন্তু এই যে সুশীল লোকজন যে ওইখানে শহীদ পরিবার গিয়ে ইট খুলে নিয়ে আসবে, আমাদের যাবের আবার বলছে খুলনার যাই করেন, ওইখানে কিন্তু ময়লা পুড়ে থাকতে পারবে না, বিরাট ব্যাপার। আপনাদেরকে একটা কথা বলতে চাই, এই সুশীলের একজনও কি বলছে এইরকম গণহত্যা কইরা ওইখানে বৈশা যে এখনো কসাইরা নিজে হুমকি ধামকি দেয়, তার বিরুদ্ধে কয়জন সুশীল এখন পর্যন্ত তিস্তা তিস্তা কলাম লেখছে? সেইটা লিখতে পারেন না। প্রথম আলোর প্যারালাল কাছাকাছি একটা পত্রিকা কি আমরা দাঁড় করাইতে পারছি? অনেকে বলে আমার দেশের কথা, আজকে শুধু বলি, পরশু জানলাম প্রথম আলোর 10 ভাগের 1 ভাগ বিনিয়োগ এবং আর্থিক সংগতি আমার দেশের নাই। 5 কোটি টাকা হইলে আমার দেশে একটা নতুন প্রেস কিনতে পারে, তাইলে পত্রিকাটা ঠিক মতো ছাপাইতে পারে, ভাড়া লাগে না, সেই টাকাটাও তাদের নাই। ভাই, ভালোবাসা দিয়া পয়সার কাজ হয় না। 50,000 টাকা যে এই লোকটার স্যালারি, এই কাজ যদি 20,000 টাকা দিয়ে করাইতে চান, কোনদিন 50,000 টাকা রিপোর্ট এবং স্কিল আপনি পাবেন না। ওই 50,000 টাকাই লাগবে, মানুষ মাগনা কাটে 3 দিন। প্রথম প্রশ্ন হলো, এই কোট আনকোট ধরে নেই যে যারাই সবার একদম সার্টিফাইড মুক্তিযোদ্ধা, ভেরি গুড, এই মুক্তিযোদ্ধারা 2014-তে আনকন্টেস্টেড এমপি হয়েছিলেন কিনা? এই মুক্তিযোদ্ধারা 18-তে দিনের ভোট ব্যালট রাতে ভরেছিলেন কিনা? 24-এ নির্বাচন হতে দেন নাই কিনা? মুক্তিযোদ্ধারা আছে না? তাহলে তখন কি মিডিয়া ফ্রেমিং করেছে যে 154টা আসনে নির্বাচন ছাড়া, প্রতিদ্বন্দ্বিতা ছাড়া এমপি হলেন 50 জন বীর মুক্তিযোদ্ধা? দিনের ব্যালট রাতে ভরে ফেলেছেন অমুক আসনের বীর মুক্তিযোদ্ধা। নোয়াখালীতে আমার এক বোন ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে 3 সন্তানের জননী, তাকে ধর্ষণ করা হয়েছে, সেখানেও যিনি ছিলেন এমপি, বীর মুক্তিযোদ্ধা। সজীব ওয়াজেদ জয়, এটার নাম বলা ঠিক না, এটার নাম হলো অটিস্টিক জয়। এইটার আবার নাম দিচ্ছে ডক্টর। আমার ধারণা ওর মায় বাইচে নাই, কারণ সে কথায় কথায় যেরকম আপনারা দেখছেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল 15 বছর ধরে যেই রিয়াকশনটা দেওয়ার কথা ইউনিয়ন পরিষদের একজন মেম্বার নিরও যে রিয়াকশন দিয়ে কাটে না, সেটা হাসিনা দিত। এখন দেশে এত ঘটনা ঘটে যাইতেছে, কিন্তু সে ভিডিও কলেও আসে না, প্রকাশ্য আসে না। আমার ধারণা সে আছে কিনা এইটা প্রমাণ করার জন্য তার একবার ভিডিও কলে আসা উচিত। আর যদি টিটপটাং হয়ে যায়, তাহলে আমাদের
জানার ইচ্ছা তার কি কবর হয়েছে নাকি চিতায় তুলছে। অনেকেই তারে বলে যে তার মৃত্যু কামনা করি, আমরা একদম মনে প্রাণে বলি আমরা হাসিনার এত দ্রুত মৃত্যু চাই না। অন্তত প্রথমত আল্লাহর কাছে প্রার্থনা করি সে 100 বছর বাঁচুক, এবং সে গত 15 বছরে বাংলাদেশের যত সন্তানকে এতিম করেছে, যত বাবা মার বুক খালি করেছে, গণহত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, আয়নাঘর করেছে, দেশের প্রতিটা ইঞ্চি তার ক্ষমতার জন্য দিল্লির কাছে কেজি ধরে বিক্রি করে দিয়েছে। আগামী 20 বছর আল্লাহ তাআলা প্রত্যেকটা সেকেন্ড মিনিট তার অন্তরে সেই জাহান্নামের যন্ত্রণা দিক। সে জাহান্নামের, আমি তো চাই তার সামনে তার সন্তান সজীব ওয়াজের জয়কে ফার করে চক্ষুটা খুলে হাতে পড়ুক, সে দেখুক সন্তানের চক্ষু উপড়ে ফেললে মায়ের অন্তরে কি রক্তক্ষরণ হয়। বাংলা মোটর বইলাম বৈশা বলে জয়, যাত্রাবাড়ি গিয়ে বলে বাংলা। আমায় একটা আপনাদেরকে পরামর্শ দেই, আওয়ামী লীগের নেতাকর্মীরা চাইলে দিল্লিতে একটা ম্যারাথন প্রোগ্রাম করতে পারে। একমাত্র কেমনে দৌড়িয়ে ম্যারাথনে চ্যাম্পিয়ন হওয়া যায়, এইটাই এখন তারা চ্যাম্পিয়ন হইতে পারবে। বাংলাদেশের যেসব রাজনৈতিক দল ভোটের রাজনীতির কারণে বলতেছেন আওয়ামী লীগের মামলা তুলে নেবেন, তাহলে স্বীকার করেন আওয়ামী লীগের কাছ থেকে টাকা খাওয়ার জন্য আপনারা এই গত 1 বছরে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন। আমার কোন শহীদ ভাই বোন তো মিথ্যা মামলা করে না, কারণ তার সন্তান তো মারা গেছে।